হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশনের অনেক দিন পর আসছে একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে ভূত বাংলা, যেটার ইনিশিয়াল রিলিজ ডেট ছিল 10ই মে। বাট এখন কিন্তু সেই ডেটটাকে প্রিপোন করে আরও আগে আনা হয়েছে। ইয়েস, এই সিনেমাটা কিন্তু এখন 1 মাস আগে রিলিজ হচ্ছে, মানে হচ্ছে 10ই এপ্রিল। ইয়েস, 10 তারিখ এপ্রিল মাসের এই সিনেমাটা থিয়েটারে আসছে। এবং লাস্ট কোলাবোরেশন অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের সেটা ছিল খাট্টা মিট্টা সিনেমাতে। তারপর থেকে এই জুটিটাকে আর দেখা যায়নি, এবং তারা যতবারই এসছে প্রত্যেকবার কাল্ট কিছু কমেডি সিনেমা আমাদেরকে ডেলিভার করেছে। এবং এই যে সিনেমাটা, সেটা শোনা যাচ্ছে নাকি ভুল ভুলাইয়া 2, যেটা হওয়ার কথা ছিল অক্ষয় কুমারকে নিয়ে, মানে ভুল ভুলাইয়া প্রিয়দর্শনের প্রথম যে ভুল ভুলাইয়া, ঠিক আছে। তো তারপরে এই সিনেমাটার একটা পার্ট 2 আসার কথা ছিল, এবং প্রিয়দর্শন সেটার জন্য স্ক্রিপ্টের কাজও করেছিল। সেই স্ক্রিপ্টটা কোনোভাবে মানে আরও হয়ে ওঠেনি, ঠিক আছে। এবং ভূষণ কুমার মানে সেই স্ক্রিপ্টটায় রাজি হয়নি ভূষণ কুমার, এবং সে চেয়েছিল যে নতুন কোনো স্টারকে নিয়ে ভুলভুলাইয়া 2 হবে। এবং যার কারণে কিন্তু পরে এই সিনেমাটার ডিরেকশনে আনিস বাজমিকে আমরা দেখতে পাই, এবং টি সিরিজ এটাকে প্রডিউস করে। বাট একটা নতুন ফেস কার্তিক আরিয়ানের মতো স্টার নিয়ে। তো সেই যে স্ক্রিপ্টটা মানে ভুলভুলাইয়া 2 এর যে অরিজিনাল স্ক্রিপ্টটা ছিল, যেটা প্রিয়দর্শন লিখেছিল, সেই স্ক্রিপ্টটাই নাকি হতে চলেছে এই ভূত বাংলা সিনেমাটার স্ক্রিপ্ট। ইয়েস, যেটা ভুলভুলাইয়া 2 হওয়ার কথা ছিল, প্রিয়দর্শন লিখেছিল যে স্ক্রিপ্টটা, মানে ভুলভুলাইয়া সাকসেসের পর সেই স্ক্রিপ্টটাই নাকি হতে চলেছে অক্ষয় কুমারের এই ভূত বাংলা ফিল্মটা, যেটা একটা হরর কমেডি ফিল্ম। তো দেখা যাক আলটিমেট এবারে ভুলভুলাইয়ার মতো আবার একবার হেভি কিছু আইকনিক হরর কমেডি সিনেমা আমাদেরকে ডেলিভার করে নাকি প্রিয়দর্শন। কারণ প্রিয়দর্শন আর অক্ষয় কুমার যতবারই একসাথে এসছে, আমরা সকলে জানি যে কোন কোন লেভেলের সিনেমা আমরা পেয়েছি। এবং এই সিনেমাটা 2026-এর সেরকম একটা সিনেমা, যেই সিনেমার জন্য আমি বিভৎস লেভেলের এক্সাইটেড। মানে আমি একটা অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য যতটা এক্সাইটেড, আমি একটা আল্লু অর্জুনের অ্যাথলিট ফিল্মটা নিয়ে যতটা এক্সাইটেড, আমি একটা স্পিরিট নিয়ে যতটা এক্সাইটেড 2027-এর, ঠিক 2026-এর এই একটা সিনেমা ভূত বাংলা, যেটা নিয়ে কিন্তু আমি হিউজ হিউজ আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। মানে প্রচুর আমি খুশি এই কোলাবোরেশনটা আমি অনেকদিন পর দেখবো। এবং আমি জানি এই ফিল্মটা কিন্তু হরর কমেডি ফিল্মের হয়তো ফার্স্ট হাইয়েস্ট গ্রসার ফিল্ম হবে, যেটা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। স্ত্রী 800 কোটি টাকা করেছে, বাট আমার মনে হয় এই সিনেমাটা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। আপনাদের মতে কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট, সেটা হচ্ছে আমাদের জানানায়গান সিনেমাটাকে নিয়ে। থালাপতি বিজয় জানানায়গান, এই সিনেমাটাকে কিন্তু আবার একবার সেন্সারে পাঠানো হয়েছে, ঠিক আছে। এবং সেন্সারে নাকি এবার একটা মিলিটারি অফিসার, ঠিক আছে, সেও থাকবে এবং সিনেমাটাকে সে দেখবে, কারণ এই সিনেমাটা মিলিটারিদের নিয়েও কিছু অ্যাঙ্গেল এখানে আছে। এবং এই সিনেমাটা ধর্মকে নিয়েও, কাস্ট ফাস্ট ধর্ম এইসব নিয়েও অনেক কিছু আছে, যার কারণে এই সিনেমাটা সেন্সারে আবার ভালো করে দেখা হবে, ঠিক আছে। এবং ধর্ম রিলেটেড যদি কোনো এরকম ব্যাপার থাকে যেগুলো হয়তো খুব মানে কী বলবো, এটা খুব মানে একটা হয় না, একটা ইম্পর্টেন্ট সেন্সিটিভ টপিক, সেখানে যদি কিছু একটু উল্টোপাল্টা হয়ে যায়, তো সেইটার দিকে সেন্সার বোর্ডের কর্মীরা তারা ধ্যান দেবে। এবং তার পাশাপাশি একটা মিলিটারি অফিসারও নাকি থাকবে, যেই সিনেমাটাকে দেখবে। এবং যদি সব কিছু ঠিক থাকে, সেন্সার সার্টিফিকেশন হয়, তাহলে এই সিনেমাটার নতুন রিলিজ ডেট মেবি আমরা 20 ফেব্রুয়ারি দেখতে পেতে চলেছি। ইয়েস, 20 তারিখ এই সিনেমাটা মেবি রিলিজ হতে পারে, যদি সব কিছু সেন্সারে ঠিক হয়ে যায়। তাহলে জানানায়গান সিনেমাটা 20 তারিখ থিয়েটারে রিলিজ হবে, যেটা আমি চাই না হোক, সত্যি বলছি। আপনারা এবার ভাববেন যে আমি কেন চাই না, আমি থালাপতি বিজয়ের এত বড় ফ্যান, আমি চাই এই সিনেমাটাকে থিয়েটারে দেখতে। কারণ 19 তারিখ থেকে আমাদের রোজা পড়ে যাচ্ছে, রোজা চলাকালীন আমি কোনো সিনেমা থিয়েটারে গিয়ে দেখতে পারবো না। সেটা যারা আমাদের মুসলিম ভাই তারা জানে, এবং যারা হিন্দু ভাই তারাও জানে যে রোজার সময় আমাদের সব কিছু স্ট্রিক্টলি একদম অফ থাকে। বাট তাও আমি রাতের দিকটা চেষ্টা করি যে সিনেমা বা সিরিজ দেখে রিভিউ দেওয়ার, কারণ এটা আমার কাজ, ঠিক আছে। এবং এটা আমি মানে আমি এটা অন্যই আমার নিয়ত, আমার একটা ইরাদাতে আমি করি, ঠিক আছে। তো সেটা যদি এই সিনেমাটা 20 তারিখ ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়, তাহলে আমি দেখতে পারবো না। যার কারণে কিন্তু আমি চাই না এই সিনেমাটা এখন রিলিজ হোক। আমি চাই এই সিনেমাটা মার্চে গিয়ে শিফট হোক, মার্চের শেষের দিক বা এপ্রিলের প্রথম দিকে এই সিনেমাটা রিলিজ হোক। আমি সত্যিই চাই না এই সিনেমাটা এখন আর রিলিজ হোক। যদি হয় এই সপ্তাহের মধ্যে যদি হয়ে যায় লাস্ট শুক্রবার আমাদের রোজার আগে, তাহলে ঠিক আছে, না হলে আমি চাইবো না এই সিনেমাটা এখন রিলিজ হোক। আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট একটা আপডেট হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো কাল থেকে বিভিন্ন মিডিয়া পোর্টালস থেকে এই খবরটা উঠে আসে যে প্রকাশ রাজের সাথে নাকি সন্দীপ রেড্ডি ভাঙ্গার কিছু কনফ্লিক্ট হয় ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে, ঠিক আছে। যে প্রকাশ রাজকে একটা এমন সিকোয়েন্স করতে বলা হয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার মাধ্যমে, যেই মানে সিকোয়েন্সটা প্রকাশ রাজ নাকি করতে মানে করছিল, মানে সে করবে না বলেছে। এবং সে তার মতে নাকি তার ইমেজটা নষ্ট হয়ে যাবে, তো যার কারণে সে নাকি স্পিরিট মুভি থেকে বেরিয়ে যাবে।
তো কাল থেকে এই রিউমারটা কিন্তু বীভৎস লেভেলে ছড়িয়ে পড়ে এবং আমি হয়তো যদি একটু মানে আগেই আপডেট ভিডিওটা বানাতাম তাহলে হয়তো আমিও এটাকে সত্যি ভেবে নিতাম, কারণ চারিদিক থেকে চারি মিডিয়া পোর্টাল থেকে এটা উঠে আসছিল, সাউথ নর্থ সব দিক থেকে। বাট রিসেন্টলি প্রকাশ রাজ এটার ক্ল্যারিফিকেশন দেয়, ঠিক আছে, যে আমাদের সে একটা এতে জানায়, আপডেট ইন্টারভিউতে জানায় যে মানে স্পিরিটকে নিয়ে কিন্তু বীভৎস লেভেলের মানে একদম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, প্রচুর গুজব ছড়ানো হচ্ছে। মানে স্পিরিটের তার শুটিংই এখন চালু হয়নি, তাহলে এই সবগুলো আসবে কোত্থেকে? তো স্পিরিটকে মানে করার জন্য প্রচুর এখন চলছে, নেগেটিভিটি চলছে, প্রচুর গুজব রটানো হচ্ছে মিডিয়ার তরফ থেকে, যাতে স্পিরিট নিয়ে সবাই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ওপর খুব ফোকাস করে, কারণ প্রকাশ রাজের মতো অ্যাক্টার, ঠিক আছে। তো প্রকাশ রাজ নিজেই জানিয়েছে যে এরকম কিচ্ছু হয়নি, পুরো খবরটাই ভুয়ো, পুরো খবরটাই মিথ্যে এবং এটা মিথ্যে রটানো হচ্ছে। তো এইসব খবরে কান দেবেন না। এবং সে আরও এই যারা এইগুলো রটায় তাদেরকে নিয়ে অনেক কথা বলেছে। তো সে এটা কিন্তু ক্ল্যারিফাই করে দিয়েছে যে স্পিরিট নিয়ে যে টপিকটা উঠেছিল, যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল প্রকাশ রাজ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরুদ্ধে, সেটা নাকি পুরোপুরি মিথ্যে, সেটা পুরোপুরি ভুল। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রকাশ রাজ এটা নিজেই জানিয়েছে। নেক্সট যেটা আপডেট সেটা ধুরন্ধর 2কে নিয়ে। তো ধুরন্ধর 2 এর থিয়েট্রিক্যাল রাইটস, নন থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 250 কোটি টাকায়। ইয়েস, 250 কোটি টাকায় বিক্রি হয়েছে নন থিয়েট্রিক্যাল রাইটস ধুরন্ধর 2 এর জন্য। এবং এই সিনেমার ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে 150 কোটি টাকায়, যেটা জিও হটস্টারের কাছে আছে। আচ্ছা, স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে 50 কোটি টাকায় এবং অডিও রাইটস বিক্রি হয়েছে 45 কোটি টাকায়। টোটাল 245 কোটি টাকার রাইটস বিক্রি করেছে, ঠিক আছে, আমাদের ধুরন্ধর, যেটা অনেক মিডিয়ার তরফ থেকে এটা 250 কোটি ধরা হচ্ছে। তো সব থেকে বড় ডিল বলিউডের তরফ থেকে এখনো পর্যন্ত, মানে নন থিয়েট্রিক্যাল রাইটস, যেটা থিয়েট্রিক্যাল রাইটসও নয়, নন থিয়েট্রিক্যাল রাইটস দিয়েই সিনেমা রিলিজের আগেই কিন্তু কামিয়ে নিয়েছে ধুরন্ধর 2 250 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, যেটা সচরাচর সাউথে আমরা দেখতে পাই। তো বোঝা যাচ্ছে ধুরন্ধর 2 মেবি হয়তো 2000 কোটি টাকার সিনেমা হতে পারে। হয়তো ধুরন্ধর 2 হয়তো এমন একটা সিনেমা হবে যেটা দাঙ্গালের রেকর্ড ভাঙবে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই শেয়ার করবেন লিখে। নেক্সট যেটা আপডেট সেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো রাঙ্গা ভাই ইজ ব্যাক। ইয়েস, আবেশামের স্টার ফাহাদ ফাসিল, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাঙ্গা, সেই ক্যারেক্টারটা কিন্তু আবার ব্যাক করতে চলেছে। ফাহাদ ফাসিল নিজে এটা কনফার্ম করেছে যে আবেশাম 2 কিন্তু হচ্ছে 2027 বা 2028-এর মধ্যে আবেশাম 2 কিন্তু রিলিজ হবে। ইয়েস, আবেশাম 2 কিন্তু হচ্ছে, এটা সে কনফার্ম করেছে। আর গত মানে 26 চলছে, 27 বা 28-এর মধ্যে এই সিনেমাটা কিন্তু রিলিজ হয়ে যাবে। আবেশাম 2 নিয়ে কারা কারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে সাইয়ারা স্টার আহান পান্ডে, যে রাতারাতি বিশাল বড় একটা স্টার হয়ে যায় এবং তার সিনেমা বক্স অফিসে ব্যাপক বিজনেস করে, তাকে নিয়ে প্রচুর কথা হয়। এবং ঋত্বিক রোশনের পরে এমন কোনো ডেবিউ বলিউড ইন্ডাস্ট্রিতে বা বলা যায় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কিনা রাতে একদম মানে মাথা খারাপ করে দিয়েছিল। তো আহান পান্ডে তার নেক্সট কোলাবোরেশন হচ্ছে আমাদের গুন্ডে সুলতান, রিসেন্টলি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমার ডিরেক্টর আলী আব্বাস জাফর, তার সাথে কাজ হতে চলেছে আহান পান্ডের নেক্সট কাজ, এটা আমরা সকলেই জানি, যাতে সারবারি ওয়াগ লিড চরিত্রে থাকবে, ফিমেল লিড হিসাবে। তো এই সিনেমার ফার্স্ট হাফের স্ক্রিপ্টিংয়ের কাজ কিন্তু পুরোপুরি শেষ। ইয়েস, আলী আব্বাস জাফর সে কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা জানিয়ে দিয়েছে যে মুভিটার ফার্স্ট হাফের স্ক্রিপ্টের কাজ কিন্তু অলরেডি শেষ। এবার মুভিটার সেকেন্ড হাফের স্ক্রিপ্ট হচ্ছে এবং সে একটা পোস্ট দিয়ে এটা জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক এই সিনেমাটা ফিয়ারলেস, এই সিনেমাটার টাইটেল, ইয়েস ফিয়ারলেস হতে চলেছে এই সিনেমাটার টাইটেল। এবং এটা একটা অ্যাকশন মুভি হবে, যেটা একটা হাই অকটেন অ্যাকশন মুভি। দেখা যাক এটার মাধ্যমে দিয়ে আহান পান্ডে আবার একবার বড়সড় একটা কামব্যাক করে নাকি। মানে কামব্যাক তো নয়, সে তো অলরেডি সে মানে মানে নিজের ইতিহাস গড়ে দিয়েছে। তো দেখা যাক এর পরের সিনেমাটা সে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন দেয়, সেটা দেখবার মতো বিষয় হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ভাইজান সলমান খানকে নিয়ে, ঠিক আছে, যার একটা সিনেমা যেটার নাম হচ্ছে ব্যাটল অফ গালওয়ান। এই সিনেমাটা প্রথমে রিলিজ ডেট ছিল ঈদে 19শে মার্চ, তারপরে এই সিনেমাটা পোস্টপোন হয় 17ই এপ্রিল এই সিনেমাটা রিলিজ ডেট ছিল। বাট এখন যেটা আপডেট, যে সিনেমার কিছু রিশুটের কারণে মানে 50-60% শুটিং নাকি আবার রিশুট করা হবে, যার কারণে নাকি এই সিনেমাটা আবার ডিলে হচ্ছে। এই সিনেমাটা পোস্টপন হয়ে নাকি নতুন রিলিজ ডেট যেটা এই সিনেমা, সেটা উঠে আসছে স্বাধীনতার দিন। ইয়েস, স্বাধীনতার দিবসের দিন, মানে হচ্ছে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে নাকি রিলিজ হবে ব্যাটল অফ গালওয়ান। ইয়েস, 17ই এপ্রিল আর রিলিজ হবে না, এরকমই লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত। যদিও এটা কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পাইনি আমরা, বাট 17ই এপ্রিল থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্স ডের দিন এই সিনেমাটা রিলিজ হবে, ব্যাটল অফ গালওয়ান, সালমান খানের নেক্সট রিলিজ। আপনাদের কি বক্তব্য এই সিনেমাটার উপরে, সরি এই আপডেটের উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা সালমান খানের ফ্যান্স অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ঋত্বিক রোশনকে নিয়ে। তো ক্রিস 4-এর বাজেট নাকি 500 কোটি টাকা হতে
চলেছিল, এরকমই লেটেস্ট আপডেট। যেটা ঋত্বিক রোশন সে ক্রিস 4 বানাবে, সে নিজেই ডিরেক্ট করবে, নিজেই অ্যাক্টর থাকবে, আমরা সকলেই জানি, এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়ার ক্যারেক্টারটার জন্য ব্যাক করবে। তো এখনও পর্যন্ত এরকমই ছিল, বাট রিসেন্টলি যেরকম আপডেট উঠে আসে যে এই সিনেমাটা মানে আদিত্য চোপড়া যে হচ্ছে ওয়ার অ্যাপের প্রোডাকশন হাউস, কারণ সে মানে প্রোডাকশন হাউস হিসাবে কাজ করবে বলেছিল ক্রিস 4-এর জন্য, ইয়েস। এবং ক্রিস 4-এর বাজেট 500 কোটি টাকা নাকি হয়ে যাচ্ছিল, যার কারণে আদিত্য চোপড়া মানে হচ্ছে ওয়ার অ্যাপের যে কর্তা ধর্তা আদিত্য চোপড়া, ঠিক আছে, সে চেয়েছিল যে 350 কোটি টাকার মধ্যে এই সিনেমাটাকে যেন বানানো হয়, ইয়েস। যার মধ্যে ঋত্বিক রোশনের সাথে এইটা নিয়ে তার একটু হয়, এবং ঋত্বিক রোশন চেষ্টা করছে যে সে যেন বাজেট কমিয়ে 350 কোটি টাকার কাছাকাছি আনতে পারে। এবং ঋত্বিক রোশনের মতে এই সিনেমাটার বাজেট 500 কোটি টাকা দরকার, কারণ খুব একটা হাই ভিএফএক্স, খুব স্পেকটাকেল বেস্ট, একদম লার্জার দ্যান লাইফ ভাবে, একদম হলিউড লেভেলে সে কিছু বানাতে চাইছে, যার কারণে তার মতে 500 কোটি টাকার ডিমান্ড করে। বাট আদিত্য চোপড়া সে এত টাকা দিতে রাজি নয়, সে চাইছে 350 কোটি টাকার মধ্যে যদি এই ফিল্মটাকে করা যায় তাহলে সে এটা সাথ দেবে। তো এখন ঋত্বিক রোশন দেখা যাক সে কী করে। শোনা যাচ্ছে নাকি সে কাটছাট করে বাজেট কমানোর চেষ্টা করছে, আবার উল্টো দিকে সে নাকি অন্যান্য প্রোডাকশন হাউসেও খুঁজছে, যাতে সে অন্যান্য প্রোডাকশন হাউসের সাথে মিলে সে এটা কো প্রডিউস করতে পারে অন্যান্য প্রোডাকশন হাউস, এবং সে নিজেও এই ফিল্মটার জন্য করবে। তো দেখা যাক ফাইনালি মানে এই সিনেমাটা আদেও কবে হয়, এই সিনেমাটা অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। কারণ ক্রিস 4 সেই কতদিন ধরে শুনে আসছি হবে হবে, বাট কোনো কারণেই এই সিনেমাটা কিন্তু ফ্লোরে যাচ্ছে না। এখন বাজেট, এর আগে ছিল স্ক্রিপ্ট, তার আগে ছিল আমাদের মানে কি বলবো হলিউডিস করার চেষ্টা করার জন্য, যার কারণে তারা করতে পারছিল না। তো বিশাল লেভেলের এই সিনেমাটার সাথে ঝামেলা হয়ে আছে। তো এখনও কিছু হচ্ছে না, দেখা যায় ঋত্বিক রোশন কার সাথে কোলাবোরেট করে ফাইনালি এই সিনেমাটা বানায়। তো এখনও পর্যন্ত ঋত্বিক রোশনের ক্রিস 4 কিন্তু এখনও পর্যন্ত হওয়ার কোনো সেরকম আঁচ আমরা দেখতে পাচ্ছি না, দেখা যাক পরবর্তীকালে কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে গোলমাল 5কে নিয়ে। তো গোলমাল 5 নিয়ে একটা আপডেট উঠে এসেছিল কালকে, যে গোলমাল 5 নাকি 80s-এর একটা ফিল্ম, যেটার নাম হচ্ছে দো আর দো পাঁচ, যেটা হচ্ছে আমাদের শশী কাপুর এবং অমিতাভ বচ্চন যে সিনেমাটাই ছিল। তো সেই সিনেমাটা থেকে নাকি, সেই সিনেমাটার কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন বলা যায় গোলমাল 5 নাকি হতে চলেছে, ঠিক আছে, এরকমই খবর উঠে এসেছিল। বাট রোহিত শেট্টির টিম থেকে একটা লেটার জারি করে তারা এটা জানিয়ে দিয়েছে যে এই খবরগুলো কিন্তু পুরোপুরি গুজব, এই খবরগুলো কিন্তু পুরোপুরি ভুয়ো। এইরকম নাকি কোনো তারা কিন্তু মানে করতে চায়নি, ঠিক আছে, কোনো অ্যাডাপ্টেশন হচ্ছে না গোলমাল 5, ঠিক আছে, কোনো পুরোনো সিনেমা রিমেক হচ্ছে না বা কোনো ইন্সপিরেশন হচ্ছে না, এটা তারা অফিসিয়ালি একটা লেটার দিয়ে জানিয়ে দিয়েছে। এবং তারা এটাও বলেছে যে এই সব মিডিয়ার থেকে নাকি দূরে থাকতে, এবং মিডিয়া রিপোর্ট যেগুলো আপডেট উঠে আসছে এইগুলো থেকে নাকি মানুষ যেন এইগুলোকে ইগনোর করে। তারা কিন্তু এরকম কোনো প্ল্যানিং করেনি, ইচ্ছা করে তাদের সিনেমার ডাউন করা হচ্ছে। তো গোলমাল 5 কিন্তু কোনো দিক থেকে দো আর দো পাঁচ যে সিনেমাটা, যেটা অমিতাভ বচ্চন এবং এই শশী কাপুরের সিনেমা, সেই সিনেমাটার কিন্তু অ্যাডাপ্টেশন নয়। তো যারা যারা এইগুলো ভুয়ো খবরগুলো ছড়াচ্ছে তাদের তরফ থেকে মানে তাদের জন্য রোহিত শেট্টির টিম কিন্তু একটা মানে কি বলবো কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে, এরকমই তারা লেটারে জানিয়েছে। নেক্সট আপডেটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্ল্যাশ নিয়ে। তো বলিউড থেকে 3টে সিনেমা আসছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। একটা হচ্ছে সানি দেওয়ালের সিনেমা, যেটার নাম হচ্ছে লাহোর 1947, যাতে সানি দেওয়াল এবং প্রীতি জিন্টা আছে। এই সিনেমাতে আমির খানের কেমিও থাকবে, আমির খান প্রোডাকশন হাউস তারা প্রডিউস করেছে এই সিনেমাটাকে। উল্টো দিকে আছে কার্তিক আরিয়ান স্টারার ফিল্ম নাগজিলা, যেটাও কিনা একটা স্নেক কমেডি ফিল্ম, ঠিক আছে, যেটা 14 আগস্ট রিলিজ হবে। তার পাশাপাশি এখন যেটা লেটেস্ট আমি আপডেট দিলাম যে সালমান খানের একটি ফিল্ম, যেটার নাম হচ্ছে ব্যাটল অফ গালওয়ান, যেই সিনেমাটা পোস্টপন হবে শোনা যাচ্ছে, সেই সিনেমাটাও 14 আগস্ট রিলিজ হবে। তো এখন যে ক্ল্যাশটা আমরা এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সানি দেওয়াল ভার্সেস কার্তিক আরিয়ান ভার্সেস কিন্তু সালমান খান, ইয়েস, নাগজিলা ভার্সেস লাহোর 1947 ভার্সেস গালওয়ান। দেখা যাক আলটিমেট এই ক্ল্যাশটা হয় নাকি, ঠিক আছে। এবং এই ক্ল্যাশটা যদি হয় তাহলে লস তো পুরো বলিউডেরই হবে। দেখা যাক ফাইনালি কোন সিনেমাটা পিছিয়ে যায় এবং কোন সিনেমাটা এই ডেটটা স্ট্রিক্ট থাকে। যেটা আমার মনে হচ্ছে সানি দেওয়াল লাহোর 1947 এই সিনেমাটা এই ডেটেই রিলিজ হবে এখনও পর্যন্ত। এবং উল্টো দিকে হয়তো মেবি আমার মনে হচ্ছে এই একটা সিনেমাই রিলিজ হবে, কারণ সালমান খান সে তো সানি দেওয়ালের সাথে ক্ল্যাশ করবে না, কারণ তাদের সম্পর্ক ভালো। দেখা যাক নাগজিরা কী করে, ঠিক আছে। বাট এই 3টে সিনেমা কিন্তু এখনও পর্যন্ত ক্ল্যাশ আসছে। তো এই 3টে সিনেমার মধ্যে আপনারা কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট একটা আপডেট, সেটা খুবই একটা হাস্যকর আপডেট, যেটা হচ্ছে আমাদের বালাকৃষ্ণাকে নিয়ে, ঠিক আছে, যে কিনা হলিউডকেও আঙুল দেখিয়ে পিছিয়ে দেয় ট্রেনের মতো। তো যেটা নাম হচ্ছে আমাদের মার্কো, যে সিনেমাটা মালায়ালামের উন্নি মুকুন্দনের সিনেমা, যেটা বিশাল পপুলার হয় এবং খুবই ভায়োলেন্ট একটা ফিল্ম। সিনেমাটা নিয়ে প্রচুর কথা হয়। মালায়ালামের এমন একটা ফিল্ম যেটা প্রথম মানে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নর্থ থেকে। তো মার্কো সিনেমাটাকে নাকি রিমেক করতে চলেছে বালাকৃষ্ণা, ইয়েস, মার্কো সিনেমা রিমেকে, তেলেগু রিমেকে আমরা দেখতে পেতে চলেছি বালাকৃষ্ণাকে।
দেখা যাক বালাকৃষ্ণা ওই রকম বডি এবং ওই রকম সোয়াগটা পুল আপ করতে পারে নাকি। আপনাদের কি মতামত এই আপডেটটা জেনে অবশ্যই শেয়ার করবেন। তাহলে তো আমি বলবো মানে মার্কোর যে ইমেজটা আছে সেই ইমেজটাকে পুরো রেস্ট ইন পিস মোডে ফেলে দেবে আমাদের বালাকৃষ্ণা। এবার দেখা যাক বালাকৃষ্ণা সেটাকে কতটা হেভিভাবে পুল আপ করে। তো তেলেগু রিমেকে মার্কোর আমরা দেখতে পেতে চলেছি বালাকৃষ্ণাকে। আপনার কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, ফোর্স 3কে নিয়ে জন আব্রাহাম, হর্ষবর্ধন রানে অ্যান্ড মীনাক্ষী চৌধুরী, যে কিনা সাউথের হিরোইন। তো এই তিনজন থাকতে চলেছে কিন্তু ফোর্স 3 এর কনফার্ম কাস্ট। ইয়েস, ফোর্স 3 যেটা ফোর্সের দ্বিতীয় পার্ট, তার সিকুয়াল আসতে মানে সরি ফোর্স 3 যেটা অলরেডি দুটো পার্ট রিলিজ হয়ে গেছে, তার 3 নম্বর পার্ট আসবে, যাতে আমরা মীনাক্ষী চৌধুরী এবং হর্ষবর্ধন রানেকে দেখতে পাবো জন আব্রাহামের পাশাপাশি। এই সিনেমাটা এই বছর থেকে শুটিং চালু হবে এবং 2027 মেবি এই সিনেমাটা আমরা রিলিজ হতে দেখতে পেতে চলেছি। এবং ফোর্স আমার খুবই পছন্দের একটা ফ্র্যাঞ্চাইজ। পার্ট 1টাও খুব টপ নচ লাগে আমার, পার্ট 2টাও আমার খুব ভালো লাগে। পার্ট 2 এর অ্যাকশন নিয়ে প্রচুর কথা হয়েছিল। তো ফোর্স 3তে এদের তিনজনকে কিন্তু আমরা আমরা মানে প্রোটাগনিস্ট হিসাবে দেখতে পাবো, মানে পুলিশ অফিসারের চরিত্রে, ঠিক আছে। এবং এটা অ্যান্টাগনিস্ট মানে ভিলেনের জন্য কিন্তু এটা খুব পপুলার ফেস খোঁজা হচ্ছে, এখনো পর্যন্ত তারা পায়নি। বাট তারা চাইছে এরকম কোনো একটা অ্যাক্টরকে যে খুব পপুলার, তো তাকে তারা ভিলেন হিসেবে কাস্ট করবে। বাট এখনো পর্যন্ত ফোর্স 3 এর অফিসিয়াল কাস্ট হচ্ছে হর্ষবর্ধন রানে, আমাদের মীনাক্ষী চৌধুরী অ্যান্ড জন আব্রাহাম। তো আপনাদের মতে কি মনে হয় ফোর্স 3তে কাকে ভিলেন হিসেবে নেওয়া দরকার, এবং ফোর্স 3 নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রথমের পার্ট দুটো কারা কারা দেখেছেন, কারা কারা দেখেনি লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো বিক্রান্ত মাসি, তাকে নিয়ে কিছুদিন ধরে একটা রিউমার ছড়ায় যে বিক্রান্ত মাসি নাকি তাকে রিপ্লেস করা হয়েছে রামায়ণ থেকে। ইয়েস, তাকে রিপ্লেস করে নাকি রাঘব জুয়েলকে নেওয়া হয়েছে রামায়ণে রাবণের বড় ছেলের চরিত্রে, যেটার নাম হচ্ছে মেঘনাথ। ইয়েস, রাবণের ছেলের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। বড় ছেলে না ছোট ছেলে আমি মেবি জানি না, ঠিক আছে। তো এটা নিয়ে আমি, কারণ রামায়ণ নিয়ে আমার কোনো অতটা নেই। তো বাট রাবণের ছেলে, ঠিক আছে, যার নাম হচ্ছে মেঘনাথ, তাকে মানে তার ক্যারেক্টারটা মেবি নাকি প্রথমে বিক্রান্ত মাসিকে অফার করা হয়েছিল, এরকমই আপডেট উঠে এসেছিল, এবং তারপরে নাকি তাকে রিপ্লেস করে রাঘব জুয়েলকে আনা হয়। তো এই খবরটার উপরে বিক্রান্ত মাসি কিন্তু সে জানিয়েছে যে এই খবরটা, এই আপডেটটা কিন্তু পুরোপুরি ভুয়ো, পুরোপুরি গুজব ছিল, এরকম কোনো কথা নাকি তাদের মধ্যে হয়নি। রামায়ণের টিম কখনোই তাকে নিয়ে এই সিনেমাটা মানে তাকে এই সিনেমাটার জন্য কাস্ট করেনি, ঠিক আছে। এটা পুরোপুরি একদম একদম মিথ্যে কথা, ঠিক আছে। সে চায় যে রামায়ণ খুব বড় একটা সিনেমা হোক, এবং সে সেটার জন্য মানে কি বলবো এটা এই বলে না মানে আমাদের সাপোর্ট জানিয়েছে, সে ওয়েল উইশেস সে জানিয়েছে। বাট সে কিন্তু কোনোভাবে এই সিনেমার পার্ট ছিল না প্রথম থেকেই, ঠিক আছে। রাঘব জুয়েলই এই সিনেমাটার প্রথম মানে ইনিশিয়াল মানে একদম ফার্স্ট চয়েস হচ্ছে রাঘব জুয়েল মেঘনাথের চরিত্রে, ঠিক আছে। মানে ফার্স্ট চয়েস বলতে গেলে অফিসিয়ালি যে কনফার্মেশন যে এই একজন অ্যাক্টর থাকবে সেটা হচ্ছে রাঘব জুয়েলই প্রথমে, ঠিক আছে। তো রাঘব জুয়েলকেই আমরা মেঘনাথের চরিত্রে দেখতে পেতে চলেছি। আপনাদের মধ্যে কি মনে হয়, রাঘব জুয়েল বেশি ভালো প্লে করতে পারবে এই ক্যারেক্টারটা নাকি বিক্রান্ত মাসি, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে ফাহাদ ফাসিলকে নিয়ে। তো মালায়ালামের একটা ফিল্ম যেটা নাম হচ্ছে প্যাট্রিয়ট, যাতে মোহনলাল, ফাহাদ ফাসিল এবং আমাদের কঞ্চাক বোবান সে থাকতে চলেছে, ঠিক আছে। তো এই সিনেমাটার ভিলেন হিসাবে আমরা দেখতে পেতে চলেছি ফাহাদ ফাসিলকে। ইয়েস, এই সিনেমাটাতে নাকি ভিলেন হিসাবে আমরা ফাহাদ ফাসিলকেই দেখবো। ইয়েস, ফাহাদ ফাসিল থাকতে চলেছে নাকি এই সিনেমায় ভিলেন। এবং এই সিনেমাটা মালায়ালামের খুবই একটা বড় সিনেমা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মোহনলাল এবং মালায়ালামের আমাদের মোহনলাল মামুটির মতো অ্যাক্টার এখানে আছে, ঠিক আছে। মোহনলাল মামুটি তারা একসাথে অনেকদিন পর আসছে। তো ফাহাদ ফাসিল এই সিনেমাটার ভিলেন হিসেবে আছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। নেক্সট আপডেট হচ্ছে অনিত পাদ্দাকে নিয়ে, যে হচ্ছে সাইয়ারার হিরোইন অনিত পাদ্দা। তো সে আমরা জানি সে জয়েন করেছে হরর কমেডি ইউনিভার্সের ফিল্ম ম্যাডকের ফিল্ম, যেটা হচ্ছে আমাদের শক্তিশালিনী, যেটা প্রথমে কিয়ারা আডবাণীর করার কথা ছিল। তো এই সিনেমাটা কিন্তু 2026 থেকে ফ্লোরে যেতে চলেছে মার্চ মাস থেকে। ইয়েস, পরের মাস থেকে এই সিনেমাটা শুটিং কিন্তু অফিসিয়ালি চালু হয়ে যাবে, এবং মেবি আমরা 2026-এর শেষে ডিসেম্বরে বা 2027-এর প্রথম দিকে আমরা এই সিনেমাটা দেখতে পাবো, যেটা নাম হচ্ছে শক্তিশালিনী, যাতে লিড চরিত্রে আছে অনিত পাদ্দা। তো এই সিনেমাটা অনিত পাদ্দার পাশাপাশি কিন্তু আমাদের বিশাল জেঠুয়াও আছে এই সিনেমাটাতে, এবং এই সিনেমাটার ডিরেক্টর হিসাবে আছে মুঞ্জিয়া, এবং আমাদের এর ডিরেক্টর আদিত্য সারপোদ্দার। মুঞ্জিয়া আর আমাদের থামা সিনেমার ডিরেক্টর আদিত্য সারপোদ্দার, সে আছে এই সিনেমার ডিরেকশনে। আপনাদের মতে কি মনে হয় এই সিনেমাটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রজনীকান্ত এবং কমল হাসান স্যারকে নিয়ে। তো রজনীকান্ত এবং কমল হাসান তাদের দুজনকে নিয়ে একসাথে নেলসন একটি সিনেমা বানাচ্ছে, যেটা আমরা শুনেছি যে অলরেডি প্রোমো শ্যুট হয়ে গেছে। তো এই সিনেমাটার যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসবে, যে প্রোমোটা আসবে, তাতে নাকি আমরা কমল হাসান এবং রজনীকান্তকে দুজনকেই নাকি 80-র দশকের আমরা লুকে দেখতে পেতে চলেছি। ইয়েস, অনেকটা পুরোনো ভার্সানে ভিনটেজ কমল হাসান অ্যান্ড ভিনটেজ রজনীকান্তকে আমরা দেখতে পেতে চলেছি এই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে। 80-র দশকের লুকে হাজির করবে নেলসন, কমল হাসান এবং রজনীকান্ত স্যারকে, ঠিক আছে। প্রোমোটা শুটিং
অলরেডি শেষ এবং খুব শিগগিরই এই মাসের মধ্যে প্রোমোটা আসতে চলেছে। দেখা যাক। এবং নেলসন এবং অনিরুদ্ধ তারা দুজনেরই ক্যামিও দেবে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটায়। আমি তো বিশাল লেভেলে এক্সাইটেড, আপনারা কত এক্সাইটেড অবশ্যই শেয়ার করবেন। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের একে নিয়ে, রণবীর কাপুরকে নিয়ে। তো রণবীর কাপুরের কাছে কিন্তু 40 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছে ফারহান আখতার। ইয়েস, 40 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছে ফারহান আখতার। কেন? কারণ রণবীর সিং ডন 3 থেকে বেরিয়ে গেছে। ইয়েস, এক্সেল এন্টারটেনমেন্টের দাবি যে রণবীর সিং ডন 3 থেকে বেরিয়ে যাওয়ায় তাদের কিন্তু অনেক লস হয়েছে এবং তারা নাকি মানে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট, তার সাথে সাথে শুটিং শিডিউল, ঠিক আছে, সব কিছু তারা একদম রেডি করে রেখেছিল, সব কিছুর পেছনে তারা খরচা করে ফেলেছে। এবং তাদের বক্তব্য এটাও যে রণবীর কাপুরকে কিন্তু ইনিশিয়ালি মানে স্ক্রিপ্টে প্রথম সন্তুষ্ট সে ছিল না, স্ক্রিপ্টে যখন প্রথম শোনায় ফারহান আখতার তাকে, বাট তারপরে সে অনেক চেঞ্জেস করতে বলে। মানে রণবীর সিং, সরি আমি রণবীর কাপুর বললাম নাকি জানি না, অনেকটা বড় ভিডিও বানাচ্ছি তো অনেক কথা হয়তো ভুল হয়ে যাচ্ছে। তো রণবীর সিং সে মানে প্রথমে এই স্ক্রিপ্টিংয়ের মধ্যে অনেকটা চেঞ্জেস আনতে বলেছে, অনেক দিন ধরে বলেছিল, বাট কোনো মতে তারা আনেনি, যার কারণে নাকি সে এটা থেকে বেরিয়ে গেছে। এবং উল্টো দিকে ফারহান আখতারের বক্তব্য যে সে নাকি রণবীর সিংয়ের হ্যাঁ বলাতেই নাকি তারা এইসবগুলো ঠিক করেছিল। সে স্ক্রিপ্ট শোনার পর সে স্ক্রিপ্টে যখন একদম পুরোপুরি হ্যাঁ বলে তারপরেই নাকি তারা এইসব নিয়ে রেডি হয়, বাট তারপরেও মানে রণবীর সিং এটা থেকে বেরিয়ে যায়। মানে রণবীর সিং হ্যাঁ বলাতে কিন্তু প্রি প্রোডাকশন চালু করেছিল ফারহান আখতার, এটা ফারহান আখতারের বক্তব্য। এবং উল্টো দিকে রণবীর সিংয়ের বক্তব্য হচ্ছে যে রণবীর সিং যে স্ক্রিপ্টটা পছন্দ হয়েছিল না সেটাকে যখন তারা রিওয়ার্ক করে আনতে বলে, বারবার ধরে তাদেরকে রিকোয়েস্ট করেছিল, তারা নাকি সেটা করেনি, যার কারণে নাকি সেটা থেকে বেরিয়ে গেছে। তো আদৌ কোনটা সত্যি সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো, বাট এখনও পর্যন্ত ফারহান আখতার নাকি ক্ষতিপূরণ চাইছে 40 কোটি টাকা রণবীর সিংয়ের কাছ থেকে। তো আপনাদের এটার উপর আপনাদের কি টেক অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে প্যারাডাইস সিনেমা থেকে, যেটা হচ্ছে আমাদের নানির সিনেমা, যাতে মিউজিক দিয়েছে অনিরুদ্ধ, যেটা ডিরেক্টর হচ্ছে শ্রীকান্ত ওডেলা। তো এই সিনেমাটার প্রথম গান আসতে চলেছে নানির জন্মদিনের দিন। ইয়েস, নানির বার্থডেতে প্রথম ফার্স্ট সিঙ্গেল আসবে প্যারাডাইস সিনেমা থেকে, যেটা টাইটেল হচ্ছে আয়া শের। ইয়েস, আয়া শের মানে শের আয়া মানে হিন্দি কথা একটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রথম গানের টাইটেল, মানে টাইটেল আয়া শের। এই গানটা অনিরুদ্ধ সেই কম্পোজ করেছে এবং দেখা যাক একটা মাসি সং হবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। প্যারাডাইস নিয়ে আমি তো বিশাল লেভেল এক্সাইটেড, আপনারা কত এক্সাইটেড লিখে জানাবেন। প্যারাডাইস পোস্টপন হচ্ছে, আমরা সকলেই জানি, নতুন রিলিজ ডেট এখনও কিন্তু জানা যায়নি। নেক্সট আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, আয়ুষ্মান খুরানাকে নিয়ে। তো আয়ুষ্মান খুরানা, রাকুলপ্রীত সিং, ওয়ামিকা গাব্বি এবং তার পাশাপাশি সারা আলী খান স্টারার আপকামিং ফিল্ম, যেটা নাম হচ্ছে পতি পত্নী और वो दो, যেটা কার্তিক আরিয়ানের সিনেমা ছিল, অনন্যা পান্ডে এবং ভূমি পেডনেকারের সিনেমা আমাদের পতি পত্নী और वो। এই সিনেমাটা পার্ট 2 আসছে, যেটা কিন্তু 15ই মে 2026 রিলিজ হবে। ইয়েস, 15ই মে 2026, মানে ঠিক আজ থেকে 3 মাস পর এই সিনেমাটা কিন্তু থিয়েটারে হিট করবে। এবং এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে আছে আমাদের মুদাস্সার আজিজ, যে খেল খেলমে বলে অক্ষয় কুমারের সিনেমাটা ডিরেক্ট করেছে, সে আছে এই ডিরেকশনে। এবং এই সিনেমাটা নাকি একটা কনফিউশন ক্রিয়েট করা হবে। এই সিনেমা সরি এই সিনেমাটার যে টপিকটা সেটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট, যেটা আমাদের পতি পত্নী আর ওয়েতেও আমরা দেখেছিলাম, বাট এখানে 3টে নায়িকা আছে, ট্রিপল কনফিউশন নাকি এখানে হতে চলেছে। এবং আয়ুষ্মান খুরানা তার ঘরের ফিল্ম এটা, কারণ এইসব ধরনের কমেডি ফিল্ম কিন্তু আয়ুষ্মান খুরানা দারুণভাবে পুল আপ করতে পারে। তো সে আবার নিজের মানে ঘরের মানে তার যে কমফর্ট জোন তাতে ফিরছে। দেখা যাক এবার পতি পত্নী আর वो दो এই সিনেমাটা কীরকম হয়। 15ই মে এই সিনেমাটা কিন্তু থিয়েটারে রিলিজ হচ্ছে, এর অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে, 15 তারিখ আসছে এই সিনেমাটার পার্ট 2। নেক্সট আপডেটটা হচ্ছে আমাদের শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের রকস্টার সিনেমা, যেটা ঈদুল আজহাতে রিলিজ হবে কোরবানি ঈদে, সেই সিনেমায় নায়িকা হিসাবে থাকছে হচ্ছে বাংলাদেশের মিস ইউনিভার্স হওয়া একটি মেয়ে, যার নাম হচ্ছে আমাদের তানজিয়া জামাল মিথিলা। ইয়েস, তানজিয়া জামাল মিথিলা, সে থাকতে চলেছে রকস্টারে শাকিব খানের অপোজিটে অ্যাজ এ ফিমেল লিড। তো আমি একে চিনি না, আমি এই প্রথম দেখলাম, ঠিক আছে, বাট সে মিস ইউনিভার্স, ঠিক আছে, হয়েছে বাংলাদেশ থেকে। তো তানজিয়া জামাল মিথিলা, তাকে আমরা দেখতে পেতে চলেছি শাকিব খানের অপোজিটে নায়িকা হিসেবে রকস্টার সিনেমায়। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আজকের টোটাল আপডেট, এতগুলো আপডেট, এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 25 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে গেলে একটু দয়া করে দেখে নেবেন, দেখে আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে, সরি আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।